দেখো, আমরা আগের দিন ফিসকাল পলিসি বা সরকারের রাজকোষ নীতি সম্পর্কে আলোচনা করছিলাম। ফিসকাল পলিসি মানে গভর্নমেন্ট বা সরকার কিভাবে আয় করে এবং সরকার কিভাবে সেগুলোকে ব্যয় করে, সেগুলো সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করেছি। সেটা হচ্ছে সরকারের ফিসকাল পলিসি, তো যেটাকে আমরা বলি সরকারের রাজকোষ নীতি। তো আমরা জানি রাজকোষ নীতির মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে বাজেট, কিন্তু বাজেট বলে অ্যাকচুয়ালি কোনো কথা হয় না। আর্টিকেল 112-তে বাজেট না বলে বলা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো রাজকোষ নীতির মধ্যে সরকারের আয় ব্যয়, কর আরোপ বা ঋণ সংক্রান্ত নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফিসকাল পলিসির প্রয়োজনীয়তা দেশের অর্থনৈতিক স্টেবিলিটি বজায় রাখা এবং প্রফিট আর লসকে মেজার করে। এবার কি কি ওয়েপন হিসেবে ব্যবহার করে সরকার? সরকারি কর আরোপ হ্রাস বৃদ্ধি করতে পারে, ট্যাক্সেশন যে কর বাড়াতে কমাতে পারে, সরকারের ব্যয় পরিবর্তন করাতে পারে, ভর্তুকি প্রদান করতে পারে, হস্তান্তর ব্যয় হ্রাস বৃদ্ধি করতে পারে, আর ঋণ পরিবর্তন করতে পারে। ফিসকাল পলিসি তিন ধরনের বলেছিলাম: এক্সপ্যানশন, কন্ট্রাসিটারি আর কম্পেনসেটরি। তিন ধরনের এক্সপ্যানশন পলিসি হয়, যার মাধ্যমে কি কি হয়? হ্রাস বৃদ্ধি, ট্যাক্স কি হয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি হয় বলেছি। বাজেট সম্পর্কে একটু বলেছিলাম, তার মধ্যে আমরা ডেফিসিট বাজেটের বিভিন্ন ধরনের ভাগ সম্পর্কে পড়েছিলাম। ঠিক আছে, তারপরে আমরা পড়লাম যে প্রাইমারি ডেফিসিট জিনিসটা কি, সেটা সম্পর্কে আমরা পড়েছি। তারপরে ফিসকাল ডেফিসিট আর ডেফিসিট ফাইন্যান্সিং সম্পর্কে পড়েছি। আর সরকার কোথা থেকে, কোন কোন জায়গা থেকে রেভিনিউ বা অর্থ সংগ্রহ করে থাকে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। কিছু দেশের মধ্য থেকে আর কিছু দেশের বাইরে, এক্সটার্নাল আর ইন্টারনাল সোর্স সম্পর্কে আমরা আলোচনা করেছি। বলেছিলাম আগামীকাল পরের ডেটে আমরা আলোচনা করবো বিওটি, কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করবো। তো আজকে যাই হোক, দেখছি কতটা করা যায় তোমাদের। তো অনেক আজকে কম জয়েন করেছো, যতটা সম্ভব দেখছি কতটা করানো যেতে পারে। চলো আজকে প্রথমে শুরু করা যায়। প্রথমত যে কি হয়েছে, এই যে আমাদের যে ফিসকাল ডেফিসিট হচ্ছে, ঠিক আছে, ফিসকাল ডেফিসিট হচ্ছে, এবার এগুলো বলে দিলেই তো হবে না, এগুলোকে কি করতে হবে? পরিচালনা করতে হবে। এবং সেই জন্য অ্যাক্ট আনাটা দরকার, আইন আনা দরকার। আইন না আনলে কেউ কিন্তু কোনো কিছু মানবে না। সেই জন্য গভর্নমেন্ট কি করেছিল, 2003 সালে একটা অ্যাক্ট নিয়ে এসেছিল। সেই অ্যাক্টের নাম হচ্ছে ফিসকাল রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট অ্যান্ড বাজেটারি ম্যানেজমেন্ট অ্যাক্ট। গভর্নমেন্ট নিয়ে এসেছিল কবে? 2003 সালে, 2003। খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট ছিল, যার মাধ্যমে গভর্নমেন্ট কি চেয়েছিল, সরকার চেয়েছিল যে যে দেশের মধ্যে যে বিভিন্ন সময় আর্থিক মানে ঘাটতি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা বুঝতে পারছি 2003 মানে অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় অ্যাক্ট, যে দেশে যে ফিসকাল ডেফিসিট বা রাজকোষ ঘাটতির পরিমাণ যাতে কমে এবং প্রত্যেকে যাতে একটা অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে, সেই কারণে এই একটা পাস হয়েছিল। এটাকে আমরা ছোট ভাবে বলতে পারি FRBM অ্যাক্ট। মানে বুঝতে পারছি, FRBM অ্যাক্ট মানে ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, FRBM অ্যাক্ট। তো কোনো জায়গায় ব্যবহার করা হতে পারে। এর উদ্দেশ্য কি ছিল? প্রতি বছর কি হয়, আমাদের অর্থনৈতিক ঘাটতি কিন্তু থাকে, সেই কারণে প্রত্যেক বছর অর্থনৈতিক ঘাটতি হয়। সেই প্রথম উদ্দেশ্য ছিল এই যে ঘাটতি হয়, সেই ঘাটতিটাকে কমিয়ে, এই যে ফিসকাল ডেফিসিট ঘাটতিটাকে কমিয়ে কত করতে হবে? জিডিপির 0.5% করে কমিয়ে আনতে হবে। ঠিক আছে, জিডিপি মানে বুঝতে পারছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমি পড়েছি। 0.5% করে কমিয়ে আনতে হবে। ঠিক আছে, কমিয়ে এনে কি করতে হবে, যে আমাদের টার্গেট থাকবে কি, দেখো হঠাৎ করে বললে তো হবে না, আমরা চেষ্টা করব যে 2008-9 ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা আসবে, ঠিক আছে, মানে 2008-9 ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা আসবে, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের টার্গেট হবে 0। কিন্তু কি হয়েছে, তারপর আমরা দেখেছি 2004-এ আমাদের কংগ্রেস মানে বিজেপি সরকার যেটা বলি, তো বাজপেয়ী চলে গেল। সেই কারণে পরের 4 বছর তারপরে তো আমাদের মনমোহন সিং এর সরকার, আর তার মাঝখানে যত ঘোটালা বল শুরু করে সবকিছু
চলেছিল। সেই কারণে এটা কিন্তু আর সম্পূর্ণ ফিল আপ করা যায়নি। উদ্দেশ্য ছিল যে 2008-9 ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে এটাকে শূন্য করে নিয়ে আসা। সেকেন্ড বলা হলো কি করতে হবে, যে এর আগে কিন্তু সরকার যখন তখন চাইতো যে কোনো সময় ঋণ নিয়ে নিতে পারতো আরবিআই এর কাছ থেকে। বলা হলো যে সরকার রয়েছে, গভর্নমেন্ট আরবিআই এর কাছ থেকে ঋণ নিতে পারবে না। সরকার আরবিআই এর কাছ থেকে ঋণ নিতে পারবে না। তাহলে কি একদমই নিতে পারবে না? হ্যাঁ, নিতে পারবে, পারবে না। এক্সেপশন, কিছু কিছু জায়গায় এক্সেপশন থাকে, সেটা আমি তোমাদের পড়িয়েছিলাম। মনে করো আরবিআই এর কাছ থেকে একটা ঋণ নিয়েছিল ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স। এটা কি হতো? ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স পদ্ধতিতে কি হতো, যে শর্ট টার্ম, মানে সরকার যদি চায় আরবিআই এর কাছ থেকে শর্ট টার্ম মানে অল্প সময়ের জন্য ঋণ নিতে পারে, কিন্তু লং টার্মের জন্য কোনো ঋণ নিতে পারবে না। মানে সেটাকে এই 15 দিনের মধ্যে বা 3 মাসের মধ্যে, জেনারেলি এটা হয় শর্ট টার্ম, আমরা ধরি 90 ডেজ কে আমরা ধরি শর্ট টার্ম, ঠিক আছে? তো 90 ডেজ এর কোনো লোন যদি সরকার চায় নিতে পারে, কিন্তু সেটাকে আবার তাকে সরকারকে রিটার্ন করতে হবে। অর্থাৎ এটা ছাড়া আবার এতে কিন্তু এরকম যে এরকম হয়তো 10 লাখ টাকা নিলে 10 লাখ টাকা দিতে হবে সেরকম নয়। ইন্টারেস্ট কিন্তু সবসময় দিতে হবে, সে একদিনের জন্য নিলেও নিতে হবে, এবং সেটা অবশ্যই ব্যাংক রেট যেটা হবে সেই ব্যাংক রেটে ইন্টারেস্ট প্রদান করতে হবে। ঠিক আছে, ব্যাংক রেটে ইন্টারেস্ট প্রদান করতে হবে। অর্থাৎ এবং বলা হলো সরকার কিন্তু এবার সরকার অন্য দেশ থেকে বাইরে থেকেও কি ঋণ নিতে পারে, পারে, কিন্তু সেই জায়গায় গভর্নমেন্টকে একটা লিমিট দিয়ে দেওয়া হয়, যে সরকার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নিতে পারে। ঠিক আছে, সরকার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নিতে পারবে, মানে যত খুশি সরকার যেখান থেকে খুশি ঋণ নিতে পারবে না। ঠিক আছে, একটা নির্দিষ্ট টার্গেট দেওয়া থাকবে, তার মধ্যে তার বাইরে কিন্তু নিতে আসবে না। কিন্তু দেখা গেল, দেখো 2003-এ অ্যাক্ট হয়েছে, তাহলে বুঝতেই পারছি যে সরকারের দ্বারা সম্ভব হবে না। তাহলে সরকারকে কি করতে হবে? এর সংশোধন করতে হবে। এই জন্য এর সংশোধন সরকার কি করে, এই অ্যাক্টের মধ্যে একটা সংশোধন আনে। কবে সংশোধন আনে? 2012 সালে। 2012, 2012, 2008-এর মধ্যে দেখলো হলো না, তাহলে আরো 4 বছর পরে সরকার কি করলো, এই একটা সংশোধন নিয়ে এলো। ঠিক আছে, কারণ পার্লামেন্টে বুঝতে পারছি পরের সরকার এলে 2014-তে বিজেপি আসবে। তো যাই হোক, এই কারণে 2012-তে বলা হলো, বললো, যেখানে কি বলা হলো, যে এই টার্গেটটাকে 2008-9 থেকে বাড়িয়ে বললো যে 2015-র মধ্যে, ঠিক আছে, 2015 সালের মধ্যে দেখে শূন্য করার টার্গেট নেওয়া হলো। ঠিক আছে, শূন্য করার টার্গেট নেওয়া হলো। এবার এখানে দুটো জিনিসের একটা করা হলো। আগে কি টার্ম করা হতো, আগে একটা আমরা দেখেছি ফিসকাল ডেফিসিট, মানে রাজস্ব ঘাটতি। ওই যে ফিসকাল ডেফিসিটের কথা বলছি, আগে একটা কথা ব্যবহার করা হতো ফিসকাল ডেফিসিট, যেটা আমাদের চ্যাপ্টার আমরা বুঝতে পারি। এই ফিসকাল ডেফিসিট কথাটাকে বললো না, আর ফিসকাল ডেফিসিট কথাটাকে আমরা ব্যবহার করব না। এর পরিবর্তে আমরা ব্যবহার করব কার্যকর, মানে বলবো এটাকে বলবো এফেক্টিভ। আমরা এটাকে বলবো এফেক্টিভ ফিসকাল পলিসি। এফেক্টিভ ফিসকাল ডেফিসিট মানেটা কি? মানে ব্যাপারটা হচ্ছে দু রকম ব্যাপার, ভালো করে বলছি। ফিসকাল ডেফিসিটের পরিবর্তে আমরা ব্যবহার করব এফেক্টিভ ফিসকাল ডেফিসিট। এফেক্টিভ ফিসকাল ডেফিসিট, তো এফেক্টিভ মানে ফিসকাল ডেফিসিট মানে সাপোজ ধরো কোনো একজন ব্যক্তি, মানে কোনো একটা সরকার, দেখো 1999 সাল থেকে বলো বা আগে থেকে বলো ঋণ নিচ্ছে, তাহলে প্রত্যেক বছর তার ঋণের পরিমাণ বাড়ছে। মানে প্রথম বছর হয়তো ঋণ যে ফিসকাল ডেফিসিট হয়তো ধরো 1.8 crore হলো, তারপরের বছর হলো 1.2 crore, তারপরের বছর হলো 3.7 crore। তাহলে তারপরের বছর প্রত্যেক বছরে কি হয়, আগের গুলো সাম হতে থাকে, যোগ হতে থাকে। এইগুলোকে আমরা ফিসকাল ডেফিসিট বলছি। বলছে না, এর ক্ষেত্রে আমরা যদি এইভাবে দেখতে যাই, আমরা কখনোই ফেরত দিতে পারবো না। তাহলে আমরা কি করব, এফেক্টিভ ফিসকাল ডেফিসিট ভাব, মানে কি, যে আগের বছর যে ডেফিসিটটা হয়েছিল আমরা শুধু সেটাকেই করবো। 1.8 CR হলো, ঠিক আছে, পরের বছরটাই হবে দেখলাম 1.2 CR, তার মানে 1.2 CRটা পরের বছর আমি ধরবো। মানে আমরা টার্গেট করব এফেক্টিভ ফিসকাল পলিসিকে জিরো করা। মানে আমরা দেখে নিচ্ছি আমাদের পক্ষে ফিসকাল ডেফিসিটকে জিরো করা সম্ভব নয়, তাহলে আমরা এফেক্টিভ ফিসকাল ডেফিসিটকে জিরো করার টার্গেট নেব। বুঝতে পারলাম প্রত্যেককে? ক্লিয়ার হলো?
স্যার, বলো বলো। বলছি যে এই আগের বছরে মানে যে ডেফিসিটটা হবে, মানে যেটা হুম। এক্সট্রা থাকবে আর কি, সেইটাকে সেটা তাহলে ধরবে না? আগে যেটা সবটাই ধরছিল, যে প্রত্যেক বছরের যেটা বাকি থাকছিল সেইটাকেও ধরে মানে সাম সেটাকে হচ্ছিল। ধরছিল, এখন এটাকে ধরবে না। এবার আমরা চেষ্টা করবো না, এই বছরে যেন সেটাকে আমাদের জিরো কি ডেফিসিট, করে, সেটাকে জিরো কি করে করা সম্ভব? সেটাকে আগেরটাকে জিরো করতে গেলে বুঝতে পারছো, এরপরে পরের বারে মানে পরের বারে তোমাকে সব ফিসকাল মানে ডেফিসিট বাজেট না করে এক্সেস বাজেট করতে হবে, মানে যত টাকা খরচা তার থেকে বেশি করে তোমাকে সঞ্চয় করতে হবে, বা আরো তোমাকে সম্পদ মানে সম্পদ সৃষ্টি করতে হবে, মানে আরো তোমাকে হচ্ছে জব অপরচুনিটি তৈরি করতে হবে। সম্পদ তুমি যদি সৃষ্টি করো তাহলে একমাত্র তোমার ফিসকাল ডেফিসিট কমতে পারে। আচ্ছা, বুঝেছো? আচ্ছা। এবার এখানে বললো না আমরা করছি, কিন্তু আমরা প্রত্যেকবারে চাইবো যে এফেক্টিভ ডেফিসিট বাজেটটাকে আমরা জিরো করবো, কারণ অরিজিনাল ফিসকাল ডেফিসিটকে আমরা জিরো করতে পারবো না। আচ্ছা। ঠিক আছে, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা একটা ইম্পর্টেন্ট একটা কমিটির কথায় আসবো। সেই কমিটিটা হচ্ছে এন কে সিং কমিটি। খুব ইম্পর্টেন্ট একটা কমিটি এর সংক্রান্ত, এন কে সিং কমিটি। এন কে সিং কমিটি, ঠিক আছে। দেখো এনকে সিং কমিটি কি বললো। এনকে সিং দেখো, একটা যখন এরকম গঠন করা হয় কোনো কিছু একটা অ্যাক্ট তৈরি করা হয়, সেই কমিটি তৈরি করা হয় দেখার জন্য সেটা অ্যাকচুয়ালি কাজ করলো না অ্যাকচুয়ালি কাজ করলো না। কমিটি দরকার সবসময় সেটাকে পর্যালোচনা করার জন্য। এই কারণে এনকে এনকে কমিটি গঠন করা হয়েছিল কবে, 2016, 2016 সালে, অবশ্যই নরেন্দ্র মোদী সরকারের সময়। তো এনকে কমিটি গঠন করা হলো 2016 সালে। কি দেখার জন্য, যে আমাদের FRBM যে অ্যাক্ট 2003 ছিল, সেটা কতটা অগ্রগতি করেছে সেটার হচ্ছে রিপোর্ট পেশ করার জন্য, যে এতদিন ধরে যে চললো গল্প, সে তার রিপোর্ট পেশ করতে হবে। তো সেই জন্য 2006 সালে একটা কমিটি গঠন করা হলো। সেই কমিটি অবশ্যই তাকে সুপারিশ মানে তার কিছু দিতে হবে, সে কিছু সুপারিশ করতে হবে, যে তুমি এমনি এমনি তো না। তো সেই সুপারিশ পেশ করলো কবে, 2017-এ। 2017 সালে এই কমিটি সুপারিশ করলো। এই কমিটি কি সুপারিশ করলো, যে না এইসব অ্যাক্ট ফ্যাক্ট চলবে না, নতুন অ্যাক্ট আনতে হবে। কি অ্যাক্ট আনতে হবে, বললো FRBM অ্যাক্টটাকে বন্ধ করে দাও, বন্ধ করে একটা নতুন অ্যাক্ট নিয়ে আসো, তার নাম হবে ডেব্ট অ্যান্ড ফিসকাল রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি অ্যাক্ট। বলা হলো এই অ্যাক্ট চালু করো, ওই অ্যাক্ট চলবে না। ঠিক আছে, এবার এই অ্যাক্ট চালু করতে হবে। মানে ব্যাপারটা কি হলো, এখানে বলা হলো যে বলবো স্যার এই একটা তাহলে কি, এটা কি অন্য কিছু এক? অবশ্যই একটু অন্য এক। এখানে বলা হলো যে এরপর আমরা আর ফিসকাল ডেফিসিটটার কথা ভাববো না। যে এই অ্যাক্টের মধ্যে, এই যে বললাম যে আমরা কনসিডার কি করছিলাম, ফিসকাল ডেফিসিটের কথা, যে কতটা আমার রাজস্ব ঘাটতি হচ্ছে, বলবো না আমরা ফিসকাল ডেফিসিটের কথা ভাববো না। তবু এটা আমাদের ভাববার বিষয় না। এটার পরিবর্তে আমরা ভাববো ডেব্ট সম্পর্কে। কথা হচ্ছে ডেব্ট। ডেব্ট মানে কি, ডেব্ট মানে হচ্ছে ধার। মানে আমরা কতটা আমাদের ঋণ বা ধার তৈরি করছি, সেই ডেব্টকে আমরা ভাববো আমাদের রাজকোষের নীতি। মানে আমরা কনসিডার করবো ফিসকাল ডেফিসিট নয়, আমরা এবার কনসিডার করবো ডেব্ট, যে কোথা থেকে কত ধার নিয়েছো সেই নীতি। আমরা বেশি ধার নেব, কারণ আমরা এই ডেফিসিট পূরণ করতে পারবো না। আমরা ধার যেটা হচ্ছে সেই ধারটাকে নিয়েই ভাববো, যে ধার আমাদের কতটা কম হচ্ছে, ধারের পরিমাণ আমাকে কমাতে হবে। তাহলে এই অ্যাক্টের মধ্যে কি 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 জিনিস কনসিডার আরো বললো, বললো যে আমরা কনসিডার করবো যে আমাদের এবার টার্গেট কত। আমরা টার্গেট এবার দেখো 2017 সালে বলছে 5 বছরের টার্গেট দিতে হবে। তাহলে 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে যেটা আমাদের অলরেডি চলে গেছে। এবার কি মাঝখানে সরকারের হচ্ছে বুঝতেই পারছো, এই ছিল কোভিড এর হচ্ছে একটা মানে কি হলো ছুতো বলতে পারো, যাই হোক ছিল। তো বলা হলো 2023 সালের মধ্যে কি হবে, আমরা যে আমাদের যে রেশিও হবে, রেশিও বলতে কিসের রেশিও, ডেব্ট টু জিডিপি রেশিও। মানে যত টাকা আমরা ধার করছি তার সঙ্গে আমাদের জিডিপি কতটা কতটা হচ্ছে। আমরা সাপোজ ধরো আমাদের জিডিপি হয়তো 5-10 টাকার জিডিপি, আমরা ধার যেন এই রেশিওর বেশি না হয়। অর্থাৎ এই যে রেশিওটাকে বললো, এই রেশিওটা আমাদের যেন 40%-এর বেশি না হয়, 40%-এর কম হয়। মানে আমাদের জিডিপি যদি 100 টাকার হয়, আমরা 40 টাকা ম্যাক্সিমাম যেন আমাদের ধার থাকে।
তার বেশি যেন আমাদের ধার না, তার বেশি ধার হয়ে গেলে আমাদের সংস্থা। ধার মানে এই বছরের ধার মানে টোটাল যে ধার সেটার কথা বলা হচ্ছে। মানে আমরা ধার শোধ করবো, মানে ইন্টারেস্ট পেমেন্ট করবো, আমরা চেষ্টা করব যে এই ধারটা, আগে এই ধারটা কত ছিল জানো, 60% ছিল ডেট টু জিডিপি রেশিও, আগে 60% ছিল। যত টাকা আমাদের জিডিপি ছিল তার থেকে বেশি আমরা ধার করতাম, যে ধারটাকে কমিয়ে 40%-এ করার কথা বলা হয়। তবে এটা কাদের ক্ষেত্রে, এটা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে, কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে কি রাজ্য কি যখন যত চায় খুশি ধার নিতে পারে না? স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এই টার্গেটটাকে আরো কম বলা হলো, স্টেট গভর্নমেন্ট যেন 20%-এর কম, 20%-এর কম যেন স্টেট গভর্নমেন্টের ধার থাকে। দেখো রাজ্য ধার করে, কেন্দ্রও ধার করে, রাজ্যের ধার 40%-এর যেন কম হয়, আর কেন্দ্রের ধার যেন 20%-এর কম। বুঝতে পারছি? ঠিক আছে, এবার বলা হলো, এর সাথে সাথে বলা হলো সবই ঠিক আছে, সবই হবে, কোনো অসুবিধা নেই। একটা বড় কথা কি করতে হবে, একটা ফিসকাল কাউন্সিল গঠন করতে হবে। ফিসকাল কাউন্সিল মানে যেটাকে আমরা বলবো যে কে কি কাজ করছে না করছে সেগুলো দেখাশোনা করার জন্য ফিসকাল কাউন্সিল, এবং সেটা হবে অবশ্যই একটা অটোনোমাস বডি। অটোনোমাস বডি মানে বুঝতে পারছি, অটোনোমাস বডি মানে যেটাকে আমরা বলি স্বশাসিত সংস্থা। ঠিক আছে, স্বশাসিত সংস্থা, স্বশাসিত সংস্থা, সেলফ গভর্নেন্স রুল। অবশ্যই সরকারকে হচ্ছে রিপোর্ট দেবে, কিন্তু মানে তারা নিজেদের অপারেট করবে সরকারের নিয়ন্ত্রণে থেকে, যেমন আরবিআই, এটা স্বশাসিত সংস্থা। ঠিক আছে, সেরকম এটা স্বশাসিত সংস্থা হবে, কিন্তু সরকারের আন্ডারে থেকে হবে। যারা কি করবে, প্রত্যেক বছর এগুলোকে পরিমাপ করবে, পরিমাপ করে বলবে যে কি কি, এরা বেসিক্যালি কি করবে, প্রতি বছর সুপারিশ করবে। ঠিক আছে, প্রতি বছর এরা সুপারিশ করবে যে এইটা সরকারের করা উচিত, এটা করলে অর্থনৈতিক মানে হচ্ছে মানে ফিসকাল এটা কমবে। ঠিক আছে, এই কারণে একটা ফিসকাল কাউন্সিল গঠন করার কথা বলা হয়। ঠিক আছে, এবার গভর্নমেন্ট কি করলো, এগুলো বেসিক্যালি মানে সরকার এই যে এই অ্যাক্টের বা সুপারিশ যেগুলো ছিল, এনকেস কমিটি, এর বেশিরভাগ সুপারিশ সরকার কি করেছিল, মেনে নিয়েছে। ঠিক আছে, অ্যাপ্রুভ করেছিল, বলে ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এগুলো সরকার বেসিক্যালি মানে করে নিয়েছে। ওকে, ক্লিয়ার হলো? ডাউট থাকলে বলো। স্যার এইগুলো কি এনকে কমিটির আন্ডারে, এনকে সিং কমিটির আন্ডারে হ্যাঁ, এগুলো হচ্ছে? এনকেসি একদম, এনকেসিং কমিটি সুপারিশ করেছিল, কি কি সুপারিশ করেছিল, যে একটা অ্যাক্ট চালু করতে হবে, সেই অ্যাক্টের মাধ্যমে কি করতে হবে, এই মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে 60% থেকে 40% করতে হবে, স্টেট 20%-এর কম যেন করে, আর একটা স্বশাসিত সংস্থা যেন গঠন করা। সরকার এগুলোকে মেনে নিল, তার মানে এনকে কমিটি যেটা বললো সেটা কার্যকর করা হলো। মানে কোম্পানি কি করে, একটা সুপারিশ করে, সেই সুপারিশ যদি মেনে নেয়, তার মানে সেই কোম্পানির সুপারিশ গুলো মেনে নেওয়া হলো। এবার বোঝা গেল, ক্লিয়ার হলো? তুমি বললে এই করতে হবে, মেনে নিলে বেশ ভালো কথা, এগুলো সুপারিশ ছিল আর এগুলো মেনেও নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা। এগোচ্ছি তাহলে পরে। আচ্ছা। এবার এবার কি হলো, আমরা হচ্ছে দেখো বাজেট, আমরা বাজেটের কথা একটু পড়েছি, আমরা দু একটা বাজেট সম্পর্কে একটু পড়েছি, আমি কয়েকটা জিকে টাইপের বাজেটের বলে দিচ্ছি। যে আমাদের প্রথম যদি বলা হয়, ঠিক আছে, আমাদের হচ্ছে বাজেট রিফর্ম যদি বলা হয়, বাজেট দেখো আমাদের বহু ব্রিটিশ গভর্নমেন্ট সরকার থেকেই হয়েছে। তো এই বাজেটের ক্ষেত্রে আমরা দেখো আগে কি হতো, তোমরা হয়তো ছোটবেলায় একটু খেয়াল করেছো যে এ বাজেট আমাদের হচ্ছে রেলের বাজেট আর হচ্ছে সরকারের বাজেট, জেনারেল বাজেট, এটা কিন্তু আলাদা হতো। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কিন্তু এখন কিন্তু একসাথে আবার হয়ে গেছে। তাহলে প্রথম এই যে বাজেট আলাদা কথার কথা প্রথম বলা হয়েছিল 1924, 1924 সালে, তখন হচ্ছে আমাদের একটা কমিটি ছিল, সেটা হচ্ছে উইলিয়াম অ্যাকওয়ার্ড কমিটি। ঠিক আছে, ছিল স্যার উইলিয়াম ACWORTH অ্যাকওয়ার্ড। তিনি একটা সুপারিশ করেছিলেন, তিনি দেখেছিলেন সেই সময়, দেখো ডালহৌসির সময় আমরা জানি রেল তৈরি হয়েছিল 1924, মানে সেই সময় কি হয়েছিল, যে রেলের রেভিনিউ প্রচুর হচ্ছিল, সেজন্য এই কমিটি, এই এর নেতৃত্বে তৈরি হওয়া কমিটি প্রথম সুপারিশ করেছিল যে রেল বাজেট আর জেনারেল বাজেট আলাদা। ঠিক আছে, তো এই কমিটির সুপারিশে প্রথমে রেল আর সাধারণ বাজেট আলাদা হয়।
এবার তারপরে যখন আমাদের মানে ভারত স্বাধীন হয়, তারপরে দেখো আমাদের যাই হোক, তো আর বলে লাভ নেই। তো গভর্নমেন্ট যারা ছিল তারা এটাকে মানে মেনেই চলেছে, রেল বাজেট আর সাধারণ বাজেট আলাদাভাবেই চলেছিল। ঠিক আছে, তো 1924 সাল থেকে এটা হচ্ছে, তারপরে ভারত স্বাধীনতা হওয়ার পরেও এটা চলেছে। এবার এটাকে অ্যাড করে দেওয়া হয়েছে কবে, 2017-18 সালে। ঠিক আছে, 2017-18 বিজেপি সরকারের সময় গভর্নমেন্ট কি করলো, আবার জেনারেল বাজেট মানে সাধারণ বাজেট আর রেল বাজেটকে একত্রিত করে, সংযুক্ত করে। এবার এখন দেখো একসাথে হয়। ঠিক আছে, হয়তো একটু যখন ছোট ছিলে 15-16 সালে, যখন একটু ছোটখাটো খবর টবর দেখতে দেখবে আলাদা বাজেট হতো, রেলের বাজেট আলাদা হতো আর জেনারেল বাজেট আলাদা হতো। আর এখন দেখবে দুটো একসাথে, এখন রেলের বাজেট আলাদা করে হয় না। ঠিক আছে, একটু খেয়াল করে দেখবে এখন আর আলাদা করে রেলের বাজেট দেয় না, একসাথেই জেনারেল বাজেটের মধ্যে রেলের বাজেট দিয়ে দেয়। তো যাই হোক, এবার বাজেট সম্পর্কে কয়েকটা আমি জিকে বলে দিই। যে প্রথম আমাদের বাজেট মানে স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেছিল কে, প্রথম বাজেট পেশ করে কে স্বাধীন ভারতে? যে অর্থমন্ত্রী কে ছিল বলো, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিল? আর কে সম্মুখম চেট্টি। চেট্টি। হ্যাঁ। চেট্টি, কিন্তু চেট্টি কিন্তু প্রথম বাজেট পেশ করেন। কারণ বাজেট পেশ, যেটা বাজেট যখন হবে তখন অবশ্যই কনস্টিটিউশনকে কার্যকরী হতে হবে। সেই কারণে প্রথম বাজেট স্বাধীন ভারতে পেশ আমরা কনসিডার করব অবশ্যই 1950, 1950 সালে। ওকে, 50 সালে কে ছিল? 50 সালে ছিল জন মাথাই। ঠিক আছে, জন মাথাই। তো জন মাথাই প্রথমবার তিনি যে তিনি তার ওই প্রথম বাজেটে প্রথমবার তিনি বলেছিলেন যে আমাদের একটা প্ল্যানিং কমিশন দরকার। ঠিক আছে, তারপরেই দেখো আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। তাহলে এখান থেকে তিনি প্ল্যানিং কমিটি বা প্ল্যানিং কমিশনের প্রস্তাব করেন। পরে এটাকে জওয়াহরলাল নেহরু কার্যকরী করেন, বা সে পরের কথা আলাদা। প্রথম যদি বলা হয়, প্রথম বাজেটে যেখানে প্ল্যানিং কমিশনের প্রস্তাব করা হয়েছিল, সাধারণ বাজেট পেশ করেছিল জন মাথাই 1950-এ। আর এখানেই তিনি প্রথমবার প্ল্যানিং কমিটির কথা বলেন, এটা মাথার মধ্যে রাখবেন। নেক্সট, আর প্রথম যদি বলা হয় ইন্টেরিম বাজেট, অন্তর্বর্তীকালীন বাজেট, কেউ বলতে পারবে অন্তর্বর্তীকালীন বাজেটটা কি? অন্তর্বর্তীকালীন বাজেট বা ইন্টেরিম বাজেট কি জিনিস? মানে যতদিন না ইলেকশন হয়নি তার আগে অবধি সেটা যতদিন ইলেকশন নয়, 41 কখনো থেকে। কখনো 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 মনে হয় কি, যে কখনো কখনো হয় পূর্ণ বাজেট পেশ করতে অসুবিধা হয়, যে না আমরা 2000 ফেব্রুয়ারি মাসে আমরা পুরো বাজেট দিতে পারছি না, সে কারণে একটা ইন্টারিম বাজেট, যেমন এবারেও যেমন ইন্টারিম বাজেট হয়েছিল, কিছুদিন আগে পুরো বাজেট পেশ করা হলো। তো সেই ধরনের প্রথম ইন্টারিম বাজেট পেশ করেছিল কে? আমাদের সিডি দেশমুখ। সিডি দেশমুখ তিনি কে ছিলেন? তিনি ছিলেন আমাদের রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর, ফার্স্ট গভর্নর, ইন্ডিয়ান অবশ্যই, প্রথম ভারতীয় গভর্নর, আগে তো যাই হোক ব্রিটিশরা ছিল। ফার্স্ট গভর্নর মানে ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর, তিনি প্রথম ভারতে অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম বাজেট পেশ করেছে। এবার একটা প্রশ্ন আছে, প্রথম কোন প্রধানমন্ত্রী প্রথম কোন প্রধানমন্ত্রী বাজেট পেশ করেন? প্রথম কোন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, এবং তিনি বাজেট পেশ করছেন। সবসময় অর্থমন্ত্রী করে, প্রধানমন্ত্রীও চাইলে করতে পারে। তো আরে পরেও হয়েছে, মানে আমাদের হচ্ছে কি বলে নামটা বলো, আমাদের হচ্ছে মনমোহন সিং, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি বাজেট, কিন্তু প্রথম কোন প্রধানমন্ত্রী তিনি প্রথম বাজেট পেশ করেছেন? তিনি প্রাইম মিনিস্টার কিন্তু তিনি বাজেট পেশ করেছিলেন, অর্থাৎ তিনি অর্থ দপ্তরও সামলেছিলেন, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার ছিলেন এবং তিনি অর্থ দপ্তরও সামলেছিলেন। তবে 1978, 1978, 1978 সালে তিনি প্রথম, ঠিক আছে, তিনি প্রথম হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। ঠিক আছে,
এটা মনে রাখ। সবচেয়ে বেশি বার বাজেট পেশ কে করেছে? সবচেয়ে বেশি বার বাজেট পেশ কে করেন? এবং তিনি তার জন্মদিনে দুবার নিজের জন্মদিনে পেশ করেছিলেন। তার জন্মদিন 29শে ফেব্রুয়ারি ছিল। পারবে? এটা হচ্ছে মোরারজি দেশাই। মোরারজি দেশাই, ঠিক আছে। তিনি সর্বোচ্চ, ভারতের সর্বোচ্চ বেশি বার তিনি বাজেট পেশ করেছিলেন, মাত্র 10 বার। তিনি 10 বার বাজেট পেশ করেছেন। বলো, এতটা ক্লিয়ার হলে বলবে। বলো, ডান? এবার আমরা একটু ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে যাচ্ছি। ইম্পর্টেন্ট জিনিস কি? ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এবার আমরা দেখো বাজেট ডেফিসিটটা আমরা পড়েছি, ঠিক আছে। এবার আমরা পড়বো লেনদেন উদ্বৃত্ত। এবার আমরা পড়বো লেনদেন উদ্বৃত্ত, মানে যেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। এটা কি? দেখো, আগের দিন আমি বলছিলাম এই যে আমরা পড়বো কি বিওপি আর বিওটি, ঠিক আছে। এই যে বলছিলাম বিওপি, ব্যালেন্স বিওপি, এই বিওপির কথা বলছি, ব্যালেন্স অফ পেমেন্ট। এটাই আমরা এবার আলোচনা করছি, বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট। কোনো জায়গায় যদি বিওপি ব্যবহার করা হয়, বিওপি কথার অর্থ হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, মানে কথা হচ্ছে লেনদেন উদ্বৃত্ত, মানে লেনদেন করার পরে আমার কাছে কতটা বেশি আসছে, সেটাকে আমরা বলছি ব্যালেন্স অফ পেমেন্ট, আর যেটাকে আমরা বলবো বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট। বহু জায়গায় বিওপি ব্যবহার করা হবে, তো এটা মাথার মধ্যে রাখতে হবে। তো এবার বিওপি যদি বলে ব্যালেন্স অফ পেমেন্ট কি, সিম্পল কথা, সোজা কথা, একটা দেশ যখন অন্য দেশের সাথে মানে বিভিন্ন জিনিসপত্র ট্রানজেকশন করে, মানে অর্থনৈতিক আদান প্রদান করে, তার একটা বার্ষিক হিসাব, ঠিক আছে। বলবো একটু জাস্ট একটা স্টেটমেন্ট লিখছি, কোন দেশের বিশ্বের অন্য দেশের সাথে অর্থনৈতিক আদান প্রদানের, মানে ট্রানজেকশনের শৃঙ্খলাবদ্ধ বার্ষিক হিসাব, ঠিক আছে। মানে এর মধ্যে সবকিছু, মানে ট্রেড হবে, অর্থনৈতিক জিনিসের ট্রেড হবে, এবং সেটা যেন অর্গানাইজড হয়, এবং সেটা যেন ইয়ারলি হয়। বার্ষিক হিসাব, এর কারণে মাসের হিসাব। ইয়ারলি হিসাব যদি হয়, সেটাকে আমরা বলবো লেনদেন উদ্বৃত্ত, ঠিক আছে। দেখো, এগুলো কি হবে, কাজে কোথায় লাগবে? এমসিকিউ যখন করবো তখন কিন্তু আমাদের এগুলো খুব কাজে লাগবে, এগুলো আমাদের খুব দরকার, এমসিকিউ করার সময় আমাদের এগুলো বুঝতে হবে। এবার এই ব্যালেন্স অফ পেমেন্ট হয় দুটো খাতাতে, আমাদের দেখো যেমন দুটো অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট মানে এটা আমাদের চলছে, কারেন্ট অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট না, আর এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা কারেন্ট অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার সেভিংস অ্যাকাউন্ট কেউ করে দেবে, এটা ব্যাংকের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট। ব্যালেন্স অফ পেমেন্টের দুটো ভাগ, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট মানে বুঝতে পারছি যে চলতি খাতা, ঠিক আছে, মানে যেটা চলছে এখন, বাংলায় আমরা যদি বলি চলতি খাত, ঠিক আছে। আর ক্যাপিটাল মানে হচ্ছে মূলধনী খাত, মানে ক্যাপিটাল মানে টাকা পয়সা, ক্যাপিটাল মানে রাজধানী না, ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার দেখো, কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কোন কোন জিনিস নিয়ে আলোচনা করা হবে? ক্যারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আলোচনা করা হবে, প্রথমত এর মধ্যে থাকবে বিভিন্ন ভিজিবল গুডস। ভিজিবল গুডস মানে যেগুলো আমরা দেখতে পাই, যেমন এই যে স্টিল বলো, লোহা বলো, গাড়ি এলো, হ্যান এলো, ত্যান এলো, এইসব ব্যাপার ভিজিবল গুডস হবে। অথবা
কিছু হতে পারে ইনভিজিবল সার্ভিস, মানে আইটি সেক্টর থেকে হলো, ঠিক আছে। ইনভিজিবল সার্ভিস যেটা হয় সেটা তো ইনভিজিবল হয়, অর্থাৎ গুডস কিছু হতে পারে বা সার্ভিস কিছু হতে পারে। গুডস ভিজিবল হয় আর সার্ভিস হয় ইনভিজিবল। কি কি জিনিস এর মধ্যে পড়ে আমি পরে বলছি, ঠিক আছে। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কোন কোন জিনিস পড়ে? ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো জিনিস পড়ে। প্রথমত পরে কি, ফরেন ইনভেস্টমেন্ট, মানে বিদেশি বিনিয়োগ। দেখো, বিদেশ যদি আমাদের এখানে বিনিয়োগ হয় তাহলে কি হবে, আমাদের এখানে ক্যাপিটাল ফরমেশন হবে, ক্যাপিটাল তৈরি হবে, টাকা তৈরি করবে, সেগুলো আমরা হেভি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারবো। এরপর আমরা কি করি, ক্যাপিটাল অ্যাকাউন্টে কোন, আমরা যদি বিদেশ থেকে ঋণ নিয়ে থাকি সেগুলো হবে। এছাড়া আমরা আরো কোন জায়গা থেকে কি করি, ওই যে ঋণ নিলাম, মাঝে মাঝে ঋণকে কি করতে হয়, পরিশোধ করতে হয়, ঠিক আছে, ঋণ পরিশোধ করতে হয় এবং তার সুদ প্রদান করতে হয়। তো আমাদের জিডিপির প্রায় 7%-এর ওপর আমাদের প্রত্যেক বছর জিডিপি শুধু ইন্টারেস্ট পেমেন্টে যায়, মানে ক্যাপিটাল ঘোরাতে নয়, শুধু ইন্টারেস্ট পেমেন্ট করতে। মানে যত টাকা আমরা ঋণ নিয়েছি তার ইন্টারেস্ট আমাদের টোটাল জিডিপির 7-8%, ঠিক আছে, এটা এর ব্যাপার। তারপরে ব্যাংকের মূলধন, ব্যাংকের মূলধন, ব্যাংকের মূলধন মানে আমরা যে টাকা পয়সা ব্যাংকে রাখছি সেগুলো ব্যাংকের ক্যাপিটাল ফরমেশন হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর বিদেশি বিনিয়োগের দেখো দুটো ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমরা আলোচনা করবো আজকে, আর আলোচনা মানে আজকে এইগুলো আর এর বেশি এদিকে এত দূর অব্দি যাবে না, আমরা পরের দিন এগুলি হবে। সেটা হবে FDI, হয়তো শুনেছো, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর এটা হচ্ছে FPI। কি দুটো জিনিস আমি অবশ্যই পরের দিন আলোচনা করবো, এই FDI FPI ফুল ফর্মটা লিখে রাখো, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর FPI হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কি জিনিস আমরা আস্তে আস্তে আলোচনা করবো, আগে আমরা ছকটা বুঝি, তারপর আমরা এখানে করবো। ওকে, তার মানে কি আমরা বুঝলাম, এই যে ব্যালেন্স অফ পেমেন্ট, এর আমাদের দুটো দিক আছে, ঠিক আছে, দুটো দিক আছে। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট মানে চলতি খাতা, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে হচ্ছে মূলধনী খাতা। মানে চলতি খাতার মধ্যে কোন কোন জিনিস হবে বুঝতেই পারছি, চলতি খাতার মধ্যে মানে যেগুলো প্রত্যেক বছরের ব্যাপারে, প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারে যে জিনিসগুলো হবে, এই বলো হচ্ছে কোনো কিছু গুডস নিয়ে আসা হলো, জিনিস নিয়ে আসা হলো, আইটি সেক্টরে কিছু হলো, সেগুলো মানে সেগুলো চলছে। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট এগুলো তো এক বছরের জিনিস নয়, এগুলো কনস্ট্যান্ট, এগুলো চলতে থাকে, ঠিক আছে, এটা মনে রাখ, ঠিক আছে। আর এই যে কারেন্ট অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটো দিকের ক্ষেত্রে সবসময় বোধ ক্ষেত্রেই দুটো জিনিস কাজ করে। কি 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 জিনিস কাজ করে? দুদিকেই কাজ করে, একটা হয় ক্রেডিট সাইড আর একটা হয় ডেবিট সাইড, ঠিক আছে। ক্রেডিট আর ডেবিট মানে কি, বোথ সাইডে, এদিকেও হয় ক্রেডিট ডেবিট, ঠিক আছে। ক্রেডিট মানে কোনো কিছু তুমি ধার করে নিয়ে এলে, আর ডেবিট মানে সেটার খরচ করলে। তাহলে কারেন্ট অ্যাকাউন্টেও কিছু ক্রেডিট হয়, ডেবিট হয়, আর ক্যাপিটাল অ্যাকাউন্টেও কিছু ক্রেডিট হয় আর কিছু ডেবিট হয়, এটা কিন্তু দুটো দিকেই থাকে, ঠিক আছে। এবার এই দুটো দিকের মধ্যে দেখো, এবার আমরা কি করি, কখনো কখনো ক্রেডিট করি। মানে ক্রেডিট করার অর্থ কি, আমরা বাইরে থেকে কোনো কিছু নিয়ে এলাম দেশে, তার মানে সেটা ক্রেডিট হলো। মানে কি হলো, সাপোজ ধরো তুমি হচ্ছে বিদেশে, তুমি বিদেশ থেকে এখান থেকে সাপোজ ধরো চানাচুর বানালে, চানাচুর বানিয়ে সেখানে বিক্রি করলে, মানে আমেরিকায় বিক্রি করলে, তাহলে আমেরিকায় বিক্রি করলে আমেরিকার লোকেরা তোমাকে পেমেন্ট করলো, বলবে যে না ডলারে দিতে হবে, তাহলে ডলারে পেমেন্ট করলো, তুমি সেই ডলারটা ইন্ডিয়াতে নিয়ে এলে, তাহলে কি হলো, ইন্ডিয়ার ক্রেডিট হলো। এবার কি করলে, আমেরিকা থেকে যখন তেল নিলে বা আমেরিকা থেকে তখন স্যান্ডউইচ তুমি কিনে নিয়ে এলে, তখন তোমাকে পেমেন্ট করতে হলো আমেরিকান ডলারে সেখানে, তার মানে তোমার সেটা খরচ হলো, তার মানে তুমি সেখানে ডেবিট করলে। তাহলে এরকম কখনো সবসময় আমরা ক্রেডিট করবো ডেবিট করবো না সে তো নয়, আমাদের কিছু জিনিস ক্রেডিটও করতে হয়, কিছু জিনিস ডেবিটও করতে হয়। আমাদের দেখতে হবে আমাদের যেন ক্রেডিটটা আমরা বেশি করতে পারি, ডেবিটটা যেন আমরা কম করতে পারি। সেটা যদি হয় তাহলে আমাদের লাভ আছে, ইনকাম 10 টাকা আর খরচ যদি 20 টাকা হয় তাহলে কি চলবে? চলবে না। তাহলে প্রথমে ক্রেডিটের ক্ষেত্রে আমরা কি করি, বিদেশি মুদ্রা সংগ্রহ করি, আর ডেবিটের ক্ষেত্রে আমরা বিদেশি মুদ্রা খরচ করে ফেলি, ঠিক আছে। আর ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে এই ক্রেডিট ডেবিটেরই মানে মিলিয়ে দেখে যে কি কি খাতে কত টাকা খরচ করলে, কি কি খাতে কত টাকা মানে তুমি আয় করলে, পুরো জিনিসটাকে যখন দেখাশোনা করবে, দেখাশোনা করার পরে যেটা তুমি পাবে সেটা হচ্ছে তোমার কাছে ব্যালেন্স অফ পেমেন্ট, BOP। ক্লিয়ার হলো ব্যাপারটা? ব্যালেন্স অফ পেমেন্ট পরিষ্কার করতে পেরেছি?
হ্যাঁ স্যার। এবার আমরা যদি বলি ভিজিবল গুডস এর মধ্যে কি কি জিনিস পড়ে আর ইনভিজিবল গুডস এর মধ্যে কি কি জিনিস পড়ে, মানে আমরা বেসিক্যালি কোন কোন জিনিসগুলো ইম্পোর্ট করি, ঠিক আছে। প্রথমে ভিজিবল গুডস এর মধ্যে আমরা বেসিক্যালি প্রথমত চা। চা তো আমরা মানে এটা বলবো আমি, আচ্ছা আমি এখানে দুটো জিনিস বলে দিচ্ছি যে দুদিকেই কিন্তু আমাদের হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট হয়, আমদানি হয় রপ্তানি হয়। এটা আমি আলাদা করে এখানে লিখবো না, আমদানি রপ্তানি তো জিনিস হিসাবে লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রথমে আমি কোন কোন জিনিস রপ্তানি করি, ঠিক আছে। রপ্তানি মানে এক্সপোর্ট করি, ঠিক আছে। কোন কোন জিনিস আমরা এক্সপোর্ট করি, তাহলে কোনটা ভিজিবল সেটা বুঝতেই পারবে। তার মধ্যে অবশ্যই আমাদের চা, চা আমরা কিন্তু প্রচুর এক্সপোর্ট করি, ঠিক আছে। চা করি, কফি, কফি কিন্তু আমরা এক্সপোর্ট করি, ঠিক আছে। তারপর আমাদের পাট জাতীয় দ্রব্য আমাদের দেশে ব্যবহার করা হয় না, কিন্তু বিদেশে কিন্তু প্রচুর পাট জাতীয় দ্রব্য ব্যবহার করে, আমরা এক্সপোর্ট করি। এছাড়া আমাদের স্টিল, লৌহ ইস্পাত, আমাদের এখান থেকে আয়রন ওর বিক্রি হয়, ঠিক আছে। লৌহ ইস্পাত আমরা এই করি। ইঞ্জিনিয়ারিং দ্রব্য, ইঞ্জিনিয়ারিং দ্রব্য দ্রব্য আমরা রপ্তানি করি। তারপর আমরা হচ্ছে যে মানে তৈরি করা পোশাক, মানে যেটা আমরা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলি, ঠিক আছে, খুব বড় ইন্ডাস্ট্রি, তৈরি করা পোশাক। তারপর হচ্ছে চর্ম মানে চামড়া, আর চর্মজাত দ্রব্য মানে হচ্ছে আমরা যেটাকে লেদার বলি, চর্ম এবং চর্মজাত দ্রব্য। তারপরে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, রাসায়নিক দ্রব্য এগুলো কি করি আমরা বেশি এক্সপোর্ট করি, রপ্তানি করি, ঠিক আছে। আর আমদানি করি কোন কোন জিনিস, আমদানি আমদানি করি কোন কোন জিনিস আমরা আমদানি করি বেসিক্যালি আমরা প্রত্যেকেই জানি। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রুড অয়েল, ঠিক আছে। এটা আমরা বলি POL, P ফর পেট্রোলিয়াম, O ফর অয়েল, আর L ফর লুব্রিকেন্ট। P ফর হচ্ছে পেট্রোলিয়াম, আচ্ছা বাংলাতেই লিখি, POL বেসিক্যালি আমরা বলে দিই তাহলে আমাদের সুবিধা হয়। পেট্রোলিয়াম, ও ফর হচ্ছে ক্রুড অয়েল মানে যেটাকে আমরা বলি খনিজ তেল, আর হচ্ছে লুব্রিকেন্ট। আচ্ছা, এছাড়া আমরা হচ্ছে কি কি বিভিন্ন হচ্ছে বৈদ্যুতিক ও অবৈদ্যুতিক যন্ত্রপাতি, যন্ত্রপাতি, ঠিক আছে। এছাড়া হচ্ছে বিভিন্ন ধাতু, এগুলো আমরা কি করি আমদানি করি, ঠিক আছে। আর যদি আমরা বলি রপ্তানি, ঠিক আছে, আর যদি আমরা এখানে রপ্তানি হচ্ছে ভিজিবল, এগুলো রপ্তানি আমরা আমদানি বললাম। এবার এখানে এগুলো তো দৃশ্যমান হলো, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান হলো। এবার আমরা যদি এখানে অদৃশ্যমান মানে ইনভিজিবল রপ্তানিকৃত দ্রব্য ভাবি, তাহলে কি হবে, আমাদের যে টেকনোলজি যেটাকে আমরা বলবো, ঠিক আছে, বাংলায় আমি লিখি, বাংলা হচ্ছে প্রযুক্তি ও কারিগরি বিদ্যা, ঠিক আছে, মানে IT কথা যেটা বলা হচ্ছে প্রযুক্তি ও কারিগরি বিদ্যা, আমরা এটা কি করি এক্সপোর্ট করি। আর তার সাথে সাথে কি হয় ব্যাংকিং, ব্যাংকিং পরিষেবা, তারপর আমাদের যে বীমা, ইন্স্যুরেন্স, পর্যটন, ঠিক আছে, এগুলো আমরা কি করি এক্সপোর্ট করি। আর আমদানির ক্ষেত্রে ইনভিজিবল কি কি হয়, ইনভিজিবল কি কি হয়, যেমন এটাও আমরা দেখো সেম প্রযুক্তি আর কারিগরি বিদ্যা, এটা বোথ সাইডেই হবে, কারণ কি আমাদের কিছু টেকনোলজি আমরা বিদেশে দিই আর বিদেশের কিছু টেকনোলজি আমরা এখানে আমদানি করি, এক্সপোর্ট করি। আচ্ছা, আর এছাড়া আমাদের যে জাহাজে পরিবহন করি, এই যে আমরা যে কোনো কিছু জিনিসপত্র আমেরিকা থেকে আনি বা এ করি জাহাজ পরিবহন, এটা এক ধরনের সার্ভিস তো, জাহাজ পরিবহন। তো এইগুলো আমরা কি করি
আমদানি আর রপ্তানি করে থাকি। কিছু হয় ভিজিবল, কিছু হয় ইনভিজিবল। ওকে, বলো এতটা যদি ক্লিয়ার হয় বলবে। লেখা হয়েছে, লেখা হলে বলবো। তাহলে ইম্পর্টেন্টের মধ্যে চা অবশ্যই, তারপরে আমাদের এই চর্মজাত দ্রব্য বেশি আমরা এক্সপোর্ট করি, লৌহ ইস্পাত, আর ইম্পোর্ট তো আমরা প্রত্যেকেই জানি পেট্রোলিয়াম, খনিজ তেল, লুব্রিক্যান্ট, এটা আমাদের প্রচুর বেশি ইম্পোর্ট হয়। বল ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা আজকে বুঝলাম ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে বুঝলাম, বিও পি সম্পর্কে বুঝলাম। আচ্ছা, দুটো জিনিস আছে, একটু লিখে নাও, ঠিক আছে? এটা জাস্ট একটা কনসেপচুয়াল ব্যাপার। কনসেপচুয়াল ব্যাপার বলতে কি, যে দেখো আমরা কিছু কিছু আমাদের পাওনা পাই, ঠিক আছে? কিছু কিছু পাওনা পাই, সেই পাওনাটা হয় একতরফা পাওনা, মানে প্রতিদানহীন পাওনা আর প্রতিদানহীন দেনা। ব্যাপারটা কি, আমি ইংলিশটাকে লিখছি, তারপর তোমরা বুঝবে, ঠিক আছে? আমি ইংলিশটা লিখছি, তারপর বুঝবে। আনরিকুইটেড, আনরিকুইটেড, UNREQUITED, আনরিকুইটেড or transfer, TRANS, transfer, transfer receipt, transfer receipt অথবা ট্রান্সফার পেমেন্ট। জিনিসটা কি? দেখো, মানে এটা একটা দুটো কনসেপ্ট, একটা হচ্ছে ট্রান্সফার রিসিপ্ট আর এটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। জিনিসটা কি দেখো, বুঝবে খুব সিম্পল, কোনো অসুবিধা নেই, একদম সহজ ব্যাপার। দেখো, রিসিপ্ট মানে কি? রিসিপ্ট মানে পাওনা, মানে তুমি পাচ্ছ। আর পেমেন্ট মানে কি? তুমি কিছু দিচ্ছ, মানে যেটাকে বলতে পারি দেনা। মানে কি? পাওনা মানে কি, তোমার হয়তো এখানে হচ্ছে বন্যা টন্যা হলো, খরা টরা হলো, তখন কি হলো, তোমার বিদেশ থেকে তোমাকে কি হলো, অনুদান দেওয়া হলো। সরকার মানে আমেরিকা কি করলো, বা যাই হোক দেশ করলো, তোমাকে কিছু দান দিল, কিছু অনুদান দিল, অথবা কিছু তোমাকে উপহার দিল বিদেশ থেকে। তাহলে এগুলো কি হলো? এগুলো তোমার হচ্ছে ট্রান্সফার রিসিপ্ট, মানে এগুলো তুমি পেলে। তো এর জন্য কি তোমাকে কিছু দিতে হবে? নিশ্চয়ই দিতে হবে না, বা শোধ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এগুলো তোমার ট্রান্সফার রিসিপ্টের মধ্যে পড়ে, ঠিক আছে? আর ট্রান্সফার পেমেন্টের মধ্যে কোন কোন জিনিস পড়ে? যেগুলো তুমি দাও, এই যে মায়ানমারে বন্যা হলো, তুমি কি করলে? তুমি সেখানে ত্রাণ দিলে, ঠিক আছে? মানে এটা বলতে পারো উম, হ্যাঁ, এটা তুমি বেসিক্যালি বলবে যে অন্য দেশকে অনুদান প্রদান। না সরি, আমি একটু ভুল বললাম, সরি। ট্রান্সফার পেমেন্ট কোনটাকে বলবে? হ্যাঁ, সেটা হচ্ছে কি, এই যে দান, অনুদান, উপহার তুমি পেলে, এটার জন্য তোমাকে কি কোনো দিতে হবে? তোমাকে কি কোনো টাকা পয়সা ফেরত দিতে হবে? দিতে হবে না। বা তার জন্য কি পার্সেন্টেজ কিছু দিতে হবে না। কিন্তু ট্রান্সফার অফ পেমেন্ট কি, তুমি কি করলে, বিদেশ থেকে তুমি কি করলে, ঋণ নিলে, ঋণ গ্রহণ করে। এবার এই ঋণের কি করতে হবে তোমাকে? এই যে ঋণ নিলে, এর কি করতে হবে তোমাকে? ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। এই যে ঋণ নিলে, এই ঋণের তোমাকে হচ্ছে সুদ প্রদান করতে হবে, ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। এটাকে বলা হচ্ছে ট্রান্সফার অফ পেমেন্ট। মানে এটা তোমার দেনা, আর এটা তোমার পাওনা। ব্যাপারটা বোঝো? মানে তুমি কি করলে, নরেন্দ্র মোদী এখন ফ্রান্সে গেল, যাওয়ার পরে সেখানে খুব ভালো একটা বক্তৃতা দিল, নরেন্দ্র মোদীকে হচ্ছে সাপোজ ধরো সেখান থেকে বললো, আমি এত টাকা আপনাদের অনুদান দিচ্ছি বা দান করছি। ফ্রান্স কি হলো, 1 কোটি টাকা দিয়ে দিল। তাহলে সেটা কি ফ্রান্স বললো, এই যে টাকাটা দিয়েছিলাম আপনার ইন্টারেস্ট দিবেন, সেরকম নয়। সেটা তো অবশ্যই তোমাকে হচ্ছে কোনো দান অনুদান পেলে দিতে হবে না। কিন্তু তুমি কি করলে, IMF এর কাছ থেকে ঋণ নিলে, বা আমেরিকার কাছ থেকে কিছু ঋণ নিলে, নিতেই পারো, সেই ঋণের তোমাকে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। সেটাকে বলা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট।
মানে সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? কিন্তু ট্রান্সফার রিসিপ্ট তোমাকে কিন্তু দিতে হবে। এবার বোঝা গেল, ক্লিয়ার হলো দুটো জিনিস? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আগের দিন আজকে বিওপি বললাম, আর আজকে লাস্ট বিওটি বুঝিয়ে দিই, তাহলে দুটোর মধ্যে তোমরা পার্থক্য নিজে বুঝতে পারো। বিওপি ব্যালেন্স অফ পেমেন্ট আর বিওটি ব্যালেন্স অফ ট্রেড, যেটাকে আমরা বলবো বাণিজ্য উদ্বৃত্ত। বাণিজ্য উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ পেমেন্ট করেছি বিওপি, আর এটা বিওটি, ব্যালেন্স অফ ট্রেড, বিওটি। দেখো ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি, ওই যে একটা অন্য একটা দেশের সাথে যে বাণিজ্য করছো তার কি বার্ষিক সুশৃঙ্খলাবদ্ধ হিসাব করেছে বিওপি। বিওটিটা কি? বিওটিটা হচ্ছে কোন দেশের, ঠিক আছে, কোন দেশের বাসিন্দা, কোন দেশের বাসিন্দাদের সঙ্গে তুমি অন্য দেশের বাণিজ্য মানে বাসিন্দার সাথে তুমি যে মানে মোট দৃশ্যমান, মোট দৃশ্যমান এবং মোট যে অদৃশ্যমান মানে ভিজিবল বা ইনভিজিবল, তুমি যে আমদানি করছো, যে আমদানি করছো এবং তুমি যে রপ্তানি করছো, যে আমদানি করছো আর যে রপ্তানি করছো, তার যে পার্থক্য, তার যে ডিফারেন্স, সেই পার্থক্যটাকে আমরা বলবো ব্যালেন্স অফ ট্রেড। কখনো কখনো আমদানি বেশি হতে পারে, কখনো কখনো রপ্তানি বেশি হতে পারে, এই জন্য ডিফারেন্স। মানে তুমি যে ভিজিবল আর ইনভিজিবল গুডস এর যে ইম্পোর্ট এক্সপোর্ট করছো, আমদানি রপ্তানি করছো, তার যে পার্থক্য, অবশ্যই এটাও বার্ষিক, কোনো অসুবিধা নেই, এটাও বার্ষিক, সেটাকে আমরা বলবো ব্যালেন্স অফ ট্রেড। বলবে স্যার একই রকম শোনাচ্ছে। হ্যাঁ একই রকম শোনাচ্ছে, কিন্তু একই রকম নয়। কি পার্থক্য? ব্যালেন্স অফ ট্রেড বিওটি, এটা হচ্ছে বিওপির একটা অংশ। মানে ব্যালেন্স অফ পেমেন্টের ব্যালেন্স অফ, দেখো ব্যালেন্স অফ ট্রেড মানে এখানে শুধু তোমার ট্রেড হবে, তুমি শুধু বাণিজ্য করবে। তাহলে বিওটি কি হবে? শুধু বাণিজ্য হবে। কিন্তু বিওপি এর মধ্যে ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে তোমার কি হবে? সমগ্র বিষয় মানে সবকিছুই আলোচনা হবে। ট্রেড হবে, মূলধন যে টাকা পয়সা এদিক ওদিক ক্যাপিটাল ট্রান্সফার থেকে শুরু করে সবকিছুই থাকবে। কিন্তু বিওটি, এই যে ব্যালেন্স অফ ট্রেড, এটা কি? এটা শুধুমাত্র তোমার ওই যে কারেন্ট অ্যাকাউন্টের কথা বললাম না, ব্যালেন্স অফ ট্রেড অনলি কারেন্ট অ্যাকাউন্ট হবে, এখানে থাকবে অনলি কারেন্ট অ্যাকাউন্ট। কিন্তু ওই যে বিওপি বলেছিলাম, ব্যালেন্স অফ পেমেন্ট বলেছিলাম, এখানে কারেন্টও থাকবে আর মূলধনও থাকবে। তার মানে বিওপির একটা ভাগ হচ্ছে, একটা অংশ হচ্ছে বিওটি। কি বললাম, বোঝা গেল না গেল? ব্যালেন্স অফ ট্রেড আর ব্যালেন্স অফ পেমেন্ট ক্লিয়ার হচ্ছে? কোনো ডাউট আছে বলো? বলো, কোনো প্রশ্ন স্যার থাকলে অবশ্যই বলছি বলো। বিওটিটা একটা ভাগ না বিওপি এর একটা ভাগ? বিওটি, তুমি নিজেই বলো কোনটা বড়। বিওপিটা বড় অবভিয়াসলি। অবশ্যই বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট, এটা বড়। হ্যাঁ। ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে আমাদের হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টও আছে, মানে কারেন্ট যে খাতা, চলতি খাতা, সেটাও আছে, প্লাস ক্যাপিটালও আছে। এই যে তার মধ্যে যে কারেন্টটা, এটা হচ্ছে বিওটি, ব্যালেন্স অফ ট্রেড। মানে বিওপি এর একটা অংশ হচ্ছে বিওটি, অর্থাৎ বিওপি বড়, বিওপি সুপিরিয়র দেন বিওটি। ঠিক আছে, বিওপি এর মধ্যে কারেন্ট ক্যাপিটাল বোথ হবে, কিন্তু বিওটি এর মধ্যে অনলি কারেন্ট হবে। আর বিওটিটা অনলি কি লেনদেন উদ্বৃত্ত, আর বিওপিটা হচ্ছে সামগ্রিক, মানে পুরো কনসেপ্ট, পুরো টোটাল ধারণা। ঠিক আছে, বিওটি এর মধ্যে অনলি ট্রেড থাকবে, এখানে অনলি ট্রেড। আর এখানে ব্যালেন্স অফ পেমেন্ট মানে এর মধ্যে সবকিছু এর মধ্যে ইনক্লুড থাকবে। ক্লিয়ার হলো বিওপি আর বিওটি? স্যার এইখানে আপনি বললেন না বিওটিতে কোনো দেশের বাসিন্দা, হ্যাঁ, তার হ্যাঁ, সঙ্গে এবার যে একটা মোট জিনিস দেখো, অবশ্যই অবশ্যই দেখো, ট্রেড কে করবে? ট্রেড কে করবে? ইন্ডিয়া আমেরিকার সাথে ট্রেড করবে, না আম্বানি হচ্ছে কোন একজন আমেরিকান, মানে কি বলে হচ্ছে মার্ক জুকারবার্গের সাথে ট্রেড করবে? আম্বানি মানুষে করবে। মানুষ করবে। তার মানে ট্রেড হবে মানুষের সঙ্গে মানুষের, আমদানি রপ্তানি হবে। তাহলে সেই আমদানি রপ্তানি যোগ ফলে আমরা বিওটি করব, কিন্তু বিওপি করবে সরকার, দেখবে যে আমি
টোটাল কত টাকা আমি হিসাব, মানে কত টাকা আমার ইনকাম হলো, কত টাকা আমি ইম্পোর্ট করলাম, কত টাকা আমি এক্সপোর্ট করলাম সব খাত থেকে। তাহলে গভর্নমেন্ট দেখবে বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট দেখবে, আর বিওটি দেখবে যারা ব্যবসায়ীরা থাকবে তারা বিওটিটা দেখবে, তাদের বিওটি নিয়ে কথা, আমার ট্রেড কতটা হবে। আর গভর্নমেন্টের মাথা ব্যথা হবে বিওপি নিয়ে, ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে। কারণ সরকারকে দেখো দুটো দিকই দেখতে হবে, কারেন্ট অ্যাকাউন্টে দেখতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখতে হবে। কিন্তু ব্যবসায়ীরা কি দেখবে, তাদের ক্যাপিটাল নিয়ে কি হবে, তাদের কারেন্ট নিয়েই কথা, তারা বিওটি দেখবে। এবার বুঝতে পারছো কি ব্যাপারটা? হ্যাঁ স্যার। সরকারের দুটাই মাথা ব্যথা, কিন্তু ব্যবসায়ীদের একটাই মাথা ব্যথা, বিওটি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি এটাই আজকে রাখলাম। পরের দিন আমরা নেক্সট দিন কি নিয়ে আলোচনা করব, আমি আবার সামারি করে দিচ্ছি। পরের দিন কি নিয়ে আলোচনা করব, পরের দিন আমরা আলোচনা করব নেক্সট ডে আমরা আলোচনা করব প্রথমে এই যে আমাদের বিওটি হলো ব্যালেন্স অফ ট্রেড, মানে লেনদেনের যে উদ্বৃত্তের ঘাটতি, ঠিক আছে, বিওটি কত, বিওটি পরে করছি, বিওটি মানে এই যে আমাদের বিওটি ব্যালেন্স অফ ডিপোজিট, বিওআর বিওটি, এটা ইন্ডিয়াতে, ভারতে কিভাবে পরিবর্তন হয়েছে। মানে প্রথম থেকেই কি বাণিজ্যের ঘাটতি ছিল, না হঠাৎ করে হলো, না কেন হলো, কি আমরা আলোচনা করব, ঠিক আছে। তারপরে আমরা এর কজ আলোচনা করব, কেন আমাদের বাণিজ্যের ঘাটতি হচ্ছে, সে কজ গুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। পরগুলো আলোচনা করে এরপর আমরা আলোচনা করব, যেটা বলেই দিয়েছিলাম, ফরেন ক্যাপিটাল, বিদেশ থেকে যে টাকা পয়সা এসেছে বা আসে, সেটা কি কি ফর্মে আসে, ঠিক আছে। তারপরে অবশ্যই ফরেন ক্যাপিটালের পরে আমরা আজকে যেটা বলছিলাম, ফরেন এফডিআই কোনগুলোকে বলবো, আর এফপিআই কোনটাকে বলবো, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কোনটাকে বলবো, আর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কোন জিনিসটাকে বলবো, সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে। তারপর আমরা আলোচনা করব এর সাথে সাথে আরেকটা ছোট্ট একটা জিনিস হবে এফআইআই, এফডিআই, এফপিআই আর এফআইআই, তিনটে জিনিসের কি পার্থক্য, ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের ডিপোজিটরি রিসিপ্ট, ঠিক আছে, ডিপোজিটারি রিসিপ্ট সম্পর্কে আলোচনা করব। ডিপোজিট রিসিপ্ট মানে হচ্ছে বিভিন্ন আর্থিক দলিল, যেগুলো আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে যখন বিনিয়োগ করতে যাই, আমদানি করতে যাই, তখন আমাদের কিছু রিসিপ্ট দরকার। এই রিসিপ্ট জিনিসটা কি আলোচনা করব। সেই রিসিপ্ট গুলো আবার বিভিন্ন ধরনের, আমেরিকার, এখানে আমরা আলোচনা করবো ডিপোজিটের রিসিপ্টের মধ্যে এডিআর কি, জিডিআর কি, ঠিক আছে, আইডিআর কি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এই ধরনের ডিপোজিটারি রিসিপ্ট জিনিসটা কি, ঠিক আছে। তারপর আমরা আলোচনা করব বিদেশি যে ঋণ হয়ে থাকে, মানে এক্সটার্নাল যে ডেপ্ট হয়ে থাকে, সে ডেপ্ট গুলো সরকার কিভাবে নেয়, এবং সেই নেওয়ার পরে তাকে যে ফেরত দিতে হয় সেটা কিভাবে দিয়ে। তারপরে আমরা আলোচনা করব আমাদের কারেন্সি এক্সচেঞ্জ সম্পর্কে, আমাদের যে ডলার যে কারেন্সি এক্সচেঞ্জ হয় সেটা কিভাবে হয়, কেন হয়, কার ভিত্তিতে হয়, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে কি কি পদ্ধতি আছে, আগে গোল্ড কিভাবে হতো, গোল্ডের মাধ্যমে কেন হতো, কি ট্রান্সফার হতো, সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং তারপরে আমরা প্রায় শেষের দিকে আলোচনা করব যে ইন্ডিয়ান রুপির কনভার্টিবিলিটি, যে ভারতের যে টাকা যদি তুমি কনভার্ট করতে চাও সেটা কার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, কনভার্টিবিলিটি আলোচনা, ঠিক আছে। তারপরে আমরা এইরকম চলবে, আর একটু কিছু আরেক ব্যাপার আছে, ফরেন ক্যাপিটাল মোটামুটি আশা করব কতটা করা যায় দেখা যাক, পরের দিন এটা আমাদের টার্গেট থাকবে যতটা সম্ভব আমরা করব। ওকে।